আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। সকাল থেকে দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে সমাবেশে গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানায় রোহিঙ্গারা। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চায় এমন নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের মাঠে জড়ো হন। এছাড়া উখিয়া কয়েকটি ক্যাম্পের পৃথক সমাবেশে শিশু ও নারী সহ অর্ধ লক্ষ মানুষ অংশ নেন। আমাদের মা বোন আর ভাই বোনকে নির্যাতন করছে, ওই নির্যাতন আমরা বিচার চাই। আর আমাদের রাইট যেটা আছে ওটা যদি আমাদেরকে দেয়, আমরা এজিলে ওইখানে চলে যেতে চাই। আমাদেরকে জুলুম করছে, আমার মা বোনকে মারি ফেলছে, ওইটার জন্য আমরা একটু বিচার চাইতেছি আর কি। আমরা দেশে আমরা ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার যদি আমাদেরকে মায়ানমারে রিটার্ন করতে চায়, আমাদেরকে ইউএন ফোর্স দিতে হবে, আমাদের রাইট আমাদেরকে দিতে হবে। দলমত নির্বিশেষে সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষায় সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সংকট, তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। আওয়ামী সরকার রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচার ছাড়া আটক রাখা বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে তা বর্তমান সরকার নিশ্চিত করবে। আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে এনশিওর করা হয়। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, জুলাই হত্যা মামলায় বিদেশ পলাতক সবাইকে ফেরত আনতে চায় সরকার, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বলেন, ফ্যাসিস্টদের সমর্থকেরা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভি ও সরকারি মাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর খবরও প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একই সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান। দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ শিল্প কারখানা ও সিএনজি পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও শিল্প কারখানার লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেওয়া সাধারণ সিএনজি চালকদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। 180 এমুকেরা পায় সারাদিন 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থেকে গ্যাস ঢুকে মাত্র 200-250 টাকা। এইভাবে তো গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় কি অবস্থা, এক জায়গায় তো কালিয়াকৈর ডিস্ট্রিক্টের মধ্যে লরি মরি লাগে, তো গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না। গ্যাস তো সীমিত অপারে হালকা পাতলা কোনো লাগে, একবার নিলে মনে করেন যে আর সারাদিন চলা যায় না, 2-3 বার লাগে। জ্বালানি খাতে দেশের পরিস্থিতি ভালো অবস্থায় নিতে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, গ্যাসের সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও দ্রুতই তা সমাধান হবে। দীর্ঘদিনের পঞ্জীভূত সংকটের কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহিদুর রহমান। দেশের সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং
মেনে নেব, শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে, সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। আমরা আশা করি সমস্যা সহনীয় অবস্থায় যাব এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি এর মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মুনাফার টাকা থেকে কোনো ধরনের হেয়ার কাট থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। দুপুরে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলাম ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। পরে বিজ্ঞপ্তিতে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী হেয়ার কাট থাকবে না বলেও ঘোষণা দিলেও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীকে হেয়ার কাট না থাকার বিষয়টি নিশ্চিত করবে বলেও জানানো হয়। 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। কক্সবাজারের টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এদিকে গুমের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মায়ের ডাক সংগঠনের সদস্যরা। জিএম মাহমুদের রিপোর্ট। 2018 সালের 27 মে রাতে ফোনে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক তার স্ত্রী ও মেয়ের কথোপকথনের এই অডিও স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের আড়ালে হত্যার জীবন্ত সাক্ষী হয়ে আছে কল রেকর্ডটি। 24-এর গণঅভ্যুত্থানের পর ক্রসফায়ারের নামে আলোচিত এ হত্যার বিচার চলছে ট্রাইব্যুনালে। এই ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে এ বিষয়ে করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেয়। কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক দিয়ে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। এদিকে গুমের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সদস্যরা। 150টি মামলার একটিরও তদন্ত এখন পর্যন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন সংগঠনের সমন্বয়ক। অলরেডি ডিলেইড, তো সেই জায়গাতে ওই পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না। কিছু কেসে আমরা বলবো না যে অনেক দূরে গিয়েছে, কিছু দূরে গিয়েছে ইনভেস্টিগেশন, বাট এখনো কিন্তু ফুল ক্লোজারে কোনো কেস যায়নি। তবে গুমের মামলাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলের 250টি গুমের ঘটনা তদন্তে 5 বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য নদীর মোহনা, চাঁদপুর ও সমুদ্র উপকূল মংলায় ফিজিবিলিটি স্টাডির জন্য নির্দেশের কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য 16,000 কোটি টাকার সায়দাবাদ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে। এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় 4,500 কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে। স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের 2টি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট
ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। গ্যাস যদি দেওয়া সম্ভব হয় তাহলে পানিও সারা দেশে অসম্ভব কিছু হবে না ইনশাল্লাহ। বর্তমান বাস্তবতায় ব্রাজিল ফুটবল দলকে এনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলানোর খরচের যোগান মন্ত্রণালয় থেকে দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, বাফুফে নিজ উদ্যোগে অর্থের ব্যবস্থা করতে পারলে বাকি সব সহযোগিতা করবে সরকার। এছাড়া ব্রাজিলের মতো দল বাংলাদেশে এসে খেলে গেলেই দেশের ফুটবলের সার্বিক চিত্রে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মুমসাদ্দিন নবীর রিপোর্টে। সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের উচ্চ পর্যায়ের 5 সদস্যের প্রতিনিধি দল হঠাৎই ঢাকা সফর করে। এরপর দেশটির পক্ষ থেকে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করা হয়। এশিয়ান কাপের পরপর বাংলাদেশের সামনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার সুযোগ। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলে কি অর্জন করবে বাংলাদেশ? ক্রীড়া প্রতিমন্ত্রীও এ বিষয়ে সন্দিহান। বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সাপোর্টাররা বা আর্জেন্টাইন সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তোবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের হয়তোবা দর্শক যারা রয়েছেন তারা হয়তোবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, সো আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে হলে কম করে হলেও 1.5 লক্ষ কোটি টাকা প্রয়োজন। এই বিপুল অর্থের যোগান মন্ত্রণালয়ের পক্ষে করা সম্ভব না, যোগান করতে হবে বাফুফেকে। এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানে মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আগামী 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে। মুমসাদ্দিন নুরি, আরটিভি, ঢাকা। আরটিভি সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।